স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। জানাবো আকিস বশিরগ্লাস সংবাদ শিরোনাম। আনন্দ উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিব ভেদাভেদ ভুলে ঈদের নামাজ আদায়, সৌহার্দ্য ও সম্প্রীতির ডাক। যারা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারা শহীদ হয়েছেন, যারা ফিলিস্তিনবাসীদের তার জন্য দোয়া করছে। দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি। ঢাকার পোস্তায় আসছে কোরবানির পশুর চামড়া, ঢুকছে সাভারের ট্যানারি পল্লীতেও। সিন্ডিকেট করে দাম কমানোর অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ঢাকা উত্তরের ৮৫% পশুর বর্জ্য অপসারণ, দক্ষিণের ৭০টি ওয়ার্ড করা হয়েছে পরিষ্কার। তৎপর দেশের অন্যান্য সিটি কর্পোরেশনও। এপ্রিল মাস নির্বাচনের উপযোগী নয়, প্রধান উপদেষ্টার কথায় হতাশ বিএনপি। মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোট সম্ভব, বলছে জামায়াত। এবং ঈদ উৎসবে মাতলেন খেলোয়াড়রা। হামজা চৌধুরীকে হবিগঞ্জ থেকে এমপি নির্বাচনের প্রস্তাব, সিঙ্গাপুরকে হারানোর প্রত্যয় ঈসা সুমনদের। আনন্দ উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে, ছিল এমন প্রার্থনা। ৩ বছরের ছোট্ট শিশু রিশানকে নিয়ে ঈদ জামাতে যোগ দিতে ছুটে যাওয়া এই মায়ের নাম স্বর্ণ। ঢাকার শান্তিবাগ থেকে জাতীয় ঈদগাহে ছুটে এসে জানান তার অনুভূতির কথা। বাবা মা তারপরে আমার 2 সন্তানকে নিয়ে এসেছি, নামাজ পড়তে এসেছি, এটাই অনেক আনন্দের। স্বর্ণর মতো এদিন অসংখ্য বাবা মার হাত ধরে জাতীয় ঈদগাহে আসে খুদে মুসল্লিরা। সবার পোশাক ও চোখে ছিল আনন্দ। আল্লাহ কাছে অশেষ রহমত, আমাদের 3 জনকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে তৌফিক দান করেছে। এই বছর আম্মুকে নিয়ে আসছি সাথে, এবং ও আসতে চায়। ঈদ মোবারক। দেরি হয় জামাত মিস হতে পারে এমন তাড়না থেকে অনেককেই দেখা যায় রুদ্ধশ্বাসে ছুটতে থাকেন ঈদগাহের উদ্দেশ্যে। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। নানা শ্রেণী পেশার মানুষের সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরাও ছিলেন তার সঙ্গে। নামাজে ইমামতি পড়েন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এ সময় সংক্ষিপ্ত ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান মুসল্লিরা। বড়দের মতো ছোট শিশুদের এই কোলাকুলি নজর কাড়ে সবার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দেখেছি। দোয়া করছি যারা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারা শহীদ হয়েছেন, যারা ফিলিস্তিনবাসীদের তার জন্য দোয়া করছি। নবীন থেকে প্রবীণ সবার কণ্ঠে ছিল দেশ ও দশের মঙ্গল কামনা। দোয়া করলাম দেশের মানুষ এবং সবাই যাতে শান্তিতে থাকতে পারি। আমরা দোয়া করতেছি আমাদের দেশের জন্য, দশের জন্য, দেশের মানুষগুলো শান্তিভাবে নিঃশ্বাস ফেলে বাঁচতে চায়। কে গাজাকে আজকে দুদকে পরিণত করছে, এখানে এসে দোয়া করেছি আল্লাহ যাতে ফয়সালা দেয়। এদিন নারী পুরুষ সহ প্রায় ৩৫,০০০ মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শহীদি ঈদ কবিতায় বলেছিলেন, মনের পশুরে করজবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। আর তাই কোরবানি হোক আত্মশুদ্ধির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজের, রাষ্ট্রে সব জায়গায় ফিরে আসুক শান্তি, এমন বার্তাই ছিল জাতীয় ঈদগাহের প্রধান ঈদ জামাতের খুতবায়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করা হয় ঈদের নামাজ। এ সময় বিশ্ব কল্যাণ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে করা হয় দোয়া। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। ত্যাগের উৎসর্গের মহিমায় চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
মিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কাট্টলি এলাকায় পারিবারিক মসজিদে নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঈদুল আজহাতে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, যে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে দেশ, জাতি, সমাজ, যে প্রতি আমাদের দায়িত্ব, যে ত্যাগের মাধ্যমে আমাদের সমাজ, দেশ, মানুষকে গড়তে হবে, সেটাকে মাথায় রাখতে হবে। রংপুরের প্রায় 1250 ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় দামোদরপুর বড় ময়দান মাঠে এবং গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অংশ নেয় আপামর জনতা। ঈদুল আজহা আমরা পালন করছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। খুলনাবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। আমরা এবছর অত্যন্ত আনন্দঘন, অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে সিলেটের প্রধান জামাত। ঈদগাহ ছাপিয়ে সড়কেও নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজকে একটি মুক্ত বাতাসে গত ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করলাম, এবারও আমরা ঈদুল আজহার এই জামাত আদায় করতেছি। বরিশালে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা। ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম ও প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়, আর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ধনী গরিব ভেদাভেদ ভুলে ভোলা, নড়াইল, নাটোর, পটুয়াখালী, রাঙামাটি ও গাজীপুরে আদায় করা হয় ঈদের জামাত। এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় করা হয় পশু কোরবানি। আসিফ খান, ডিবিসি নিউজ। গুলশানের বাসা ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান। রাত 8টার পর থেকে বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে দুপুর থেকে স্বজনদের সাথে একান্তে সময় কাটান বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে সকালেই মাকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পোস্তায় আসতে শুরু করেছে রাজধানী ও আশেপাশের এলাকার কোরবানির পশুর চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করছেন আড়তদাররা। বিক্রেতারা বলছেন সরকার নির্ধারিত দাম পাচ্ছে না তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন মৌসুমী ব্যবসায়ীরা যথাযথভাবে চামড়া না কেনায় এই সংকট তৈরি হয়েছে। রাজধানীর পোস্তা কাঁচা চামড়ার ঐতিহ্যবাহী বাজার। পশু কোরবানির পর সেই চামড়া সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন মৌসুমী ব্যবসায়ীরা। বিকেলের পর থেকেই বাড়তে থাকে চামড়া। তবে প্রতিবারের মতো এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। বলছেন গরুর চামড়া আকার ভেদে 400 থেকে 900 টাকায় কিনছেন আড়তদাররা। খাসির চামড়ার দাম নেই বললেই চলে। রয়েছে সিন্ডিকেট করে চামড়ার দাম কমানোর অভিযোগও। সরকার যেভাবে রেট দিচ্ছে এই রেট অনুযায়ী আমরা রেট পাচ্ছি না। আমরা চামড়া 900 বা 800 এরকম করে কিনা, চামড়া এখানে বলতে 600, 500, 550। একটা মালের খরচ ইন টোটাল 40-45 টাকা পড়ে, কিন্তু কোম্পানিরা যদি ডাকি এক সপ্তাহ ভিতরে ওই মালই দাম দেয় 40-45 টাকা অথবা বাকি বলে। সরকার তো আমাদের সাথে প্রতারণা করছে। বাণিজ্য মন্ত্রী মানে উপদেষ্টা সে কিন্তু বলে নাই লবণযুক্ত, ওনারও একটা ট্যানারি আছে, আকিজ কোম্পানি ওনাদেরই। যদিও এসব অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। দোষ দিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা ঠিকমতো চামড়া সংগ্রহ করতে পারছেন না। সিজনাল ব্যবসায়ীতে 90% লোক আপনার লাভ করে যায়, 10% লুজার হয় না বুঝার কারণে। না বুঝে চামড়াটা কিনে 2-3 স্কোয়ার ফিট আমাদের কাছে আসার পরে কম হয়ে যায়, কম দেখা যায়। এটা কমে গেলে 200 টাকা 250 টাকা কমে যায়। তো সেই কারণে তারও বলার কিছু থাকে না, আমাদেরও করার কিছু থাকে না। গত 2 বছরে ছিল 1,90,000 পর্যন্ত, কিন্তু এই বছর 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই সাউথ এশিয়ান বেল্টের ভিতরে আমাদের চামড়ার, বাংলাদেশের চামড়া গুণগত মান অনেক ভালো। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বলছে এবার 80-85 লাখ চামড়া সংগ্রহ করতে পারে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পোস্তায় আসতে শুরু করেছে ঢাকা ও আশপাশের এলাকার কোরবানির পশুর চামড়া। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, পোস্তায় এবার কোরবানির পশুর চামড়া কেমন আসছে এবং দরদামের বিষয়েও জানাবেন।
সামি, আপনি যেমনটা বলছিলেন দুপুরের পর থেকে কিন্তু রাজধানী এবং আশপাশের এলাকা থেকে কুরবানির যে পশুর চামড়া সেগুলো এই পোস্তায় আসে। আপনি নিশ্চয়ই জানেন যে এই পোস্তা হচ্ছে ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাটের যে চামড়ার বাজার, এটির অনেক পুরনো ঐতিহ্য আছে এবং এখানে আগে যে পরিমাণ চামড়া আসতো তার থেকে কিছুটা কম আসে এখন, কারণ এখন চামড়াগুলো চলে যায় সাভারের হেমায়েতপুরের যে ট্যানারি হয়েছে সেই এলাকায়। তবে তারপরেও কিন্তু এই ঐতিহ্যবাহী বাজারে কিছু চামড়া আছে। এবার অন্তত ৮০ থেকে ৯০ হাজার চামড়া এই বাজারে সংগ্রহ হবে বলে আমাদেরকে আড়তদাররা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু যে সকল চামড়াগুলো এসেছে সেই চামড়াগুলো আড়তদাররা কিনে নিচ্ছেন এবং এখানে কিনে নেওয়ার পরে তারা এই চামড়াগুলো নিয়মিত আগেও যেরকম করা হয় এটা লবণযুক্ত করা হয়। লবণ দিলে এই চামড়াগুলোর টেকসই হয় এবং ৩ থেকে ৪ মাসের মধ্যে আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই কাজটি কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে চলছে এবং একই সাথে যারা হচ্ছে যে নতুন চামড়া নিয়ে আসতেছেন আশেপাশের বাজারে সেই চামড়াগুলোও কিন্তু আড়তদারদের সাথে কথা বলে দামাদামি করে তারা কিনে নিচ্ছেন। তবে আড়তদার এবং এই যে যারা মৌসুমী ব্যবসায়ী তাদের মধ্যে কিন্তু যারা চামড়া নিয়ে আসছেন তাদের মধ্যে বরাবরই কিন্তু যে দাম নিয়ে দর কষাকষি, সেই দর কষাকষির বিষয়টা কিন্তু এখনো আছে এখানে। আজকে আমরা দেখলাম যে বিকেলের পরে যে দামটা ছিল এখন সেই দামটা আরো কিছুটা কম দাম হচ্ছে, বিক্রি করতে হচ্ছে বলে আমাদেরকে আড়তদাররা যারা মিল মালিক আছেন তারা আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা মিল মালিক তারাও কিন্তু বেশ কিছু চামড়া সরাসরি সংগ্রহ করছেন। এবার সেই চামড়া কিন্তু পোস্তায় নয়, সেই চামড়া সাভারের হেমায়েতপুরে চলে যাচ্ছে। এই যে পোস্তায় চামড়া সংগ্রহ এবং চামড়া বেচা কেনার যে এই সময়টা কিন্তু খুবই কর্মব্যস্ত হয়ে পড়ে। সামি, আপনি আপনাকে জানিয়ে রাখি যে এই সময় কিন্তু দেশের নানা প্রান্ত থেকে বেশ কিছু যারা কাজ করেন, লবণ দেন, তারাও কিন্তু একটা শ্রমিকদের বড় একটা কর্মসংস্থান হয়। এই সময়টায় শ্রমিকরা সারা দেশ থেকে আসেন এই লবণ দেওয়ার জন্য এবং আজকে সারা রাত ব্যাপী কিন্তু এই চামড়ায় যে লবণ দেওয়ার প্রক্রিয়া সেটি চলতে থাকবে এবং এরপরে কালকে বা পরে আরো সপ্তাহখানিক পরে এই চামড়াগুলো ট্যানারের মালিকরা কিনবেন বলে আমাদেরকে জানিয়েছেন আড়তদাররা। তো সামি, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সন্ধ্যা পর্যন্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে 85%, আর ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের মধ্যে বর্জ্য সরানো হচ্ছে 70টি ওয়ার্ডের। রাতের মধ্যে বর্জ্য সম্পূর্ণ সরিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন প্রায় 20,000 কর্মী। দুই সিটি কর্পোরেশনে পশু কোরবানি হয়েছে প্রায় 7 লাখ, যাতে বর্জ্য হতে পারে 50,000 টনের বেশি। আর এসব পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার কথা জানায় দুই সিটি কর্পোরেশন। সকাল 11টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও কলোনি বাজারে গিয়ে দেখা যায় বর্জ্য অপসারণে কাজ করছে কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। আর থাকবো 5টাতে আমরা থাকবো, এই জায়গায় 5টার ভিতরে ক্লিয়ার করে দেবো। সকাল 6টার থেকে আরম্ভ করছি, মনে হয় সারাদিনও লাগতে পারে আর রাতেও লাগতে পারে। দক্ষিণ সিটি কর্পোরেশনে সকাল থেকে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। বিভিন্ন গলি থেকে পশুর বর্জ্য এনে স্তূপ করছে সড়কে, সেখান থেকে নেওয়া হবে ডাম্পিংয়ে। বড় যত তাড়াতাড়ি জমা দিবে এতে আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। কোনো কাপড়িতে নাই, আমরা চেষ্টা করি যে দ্রুত এটি পরিষ্কার করার জন্য নামছি, কাজ করতেছি, যতক্ষণ পর্যন্ত কাজ আছে করতে থাকবো। নগরবাসী বলছেন যত দ্রুত এসব বর্জ্য অপসারণ করা যাবে ততই স্বস্তি পাবে দুই সিটির বাসিন্দারা। 12 ঘন্টার ভিতরে সম্ভব না হলেও দ্রুত সময়ের ভিতরে সম্ভব হবে আশা করি আর কি। নাগরিকরাও আছি, তারাও যথেষ্ট সচেতন আছে এবার, যাতে আমাদের কোনো ধরনের ময়লা আবর্জনা এই দিকে সেদিক জমা আবদ্ধ না থাকে। দুই সিটি কর্পোরেশনই আশা করছে রাতের মধ্যে অপসারণ করতে পারবে সব বর্জ্য। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য সরাতে তৎপর সব সিটি কর্পোরেশন। রাতের মধ্যেই সব অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজ করছেন কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী, ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডারও। ঈদুল আজহার নামাজ শেষে সারা দেশে দেয়া হয় পশু কোরবানি, এরপরই শুরু হয় বর্জ্য অপসারণের কাজ। চট্টগ্রামে দুপুরে এ কার্যক্রম দেখতে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জানান নির্দিষ্ট সময়ের আগেই অপসারণ করা হবে বর্জ্য। ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সবকিছু আমরা সম্পন্ন করেছি। 4200 কর্মকর্তা এখানে কাজ করছে। 160টা ডাম্পিং ট্রাক আমরা রেখেছি। আমাদের অন্য ইকুইপমেন্টসগুলো সরঞ্জামগুলো রেখেছে। শুধুমাত্র নগরবাসীকে আমি শুধু রিকোয়েস্ট করব, কোরবানি পশু জবাই দেওয়ার সাথে সাথে পানি দিয়ে যাতে সেগুলো ওয়াশড আউট করা হয়। সিলেট নগরীর 42টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করছেন 1300 পরিচ্ছন্নতা কর্মী। তাদের সহায়তায় আছে 120টি গাড়ি।
ডিসিপ্লিন ওয়েতে এই কোরবানির বর্জ্য অপসারণের কাজটি সম্পন্ন করছি। আমরা ইতিমধ্যে মূল শহরের প্রায় 95% বর্জ্য অপসারণ করেছি। বরিশাল নগরীর বগুড়া রোড থেকে শুরু হয় বর্জ্য অপসারণ। মাঠে তৎপর 700 পরিচ্ছন্নতা কর্মী। 850 কর্মী খুলনা নগরীতে বর্জ্য অপসারণের কাজ করছেন। 31টি ওয়ার্ডকে 16টি ইউনিটে ভাগ করে চলছে এই কার্যক্রম। রংপুরেও চলছে বর্জ্য অপসারণ। কাজ করছেন 1042 জন পরিচ্ছন্নতা কর্মী। রাজশাহীতে বিকেল 4টায় শুরু হয় এই কার্যক্রম। ময়লা সরানোর পাশাপাশি ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনেও চলছে বর্জ্য অপসারণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণের আশা কর্তৃপক্ষের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার কথায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস ভোটের উপযোগী নয়। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেনতেন নির্বাচন চায় না, তবে ভোটের মাঠ সমতল থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, কিন্তু জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের সে প্রত্যাশা পূরণ হয়নি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এদিকে শনিবার মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার তুলাপুরে ঈদের জামাতে অংশ নেন জামায়াতের আমির। নামাজ শেষে তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে। এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। পরে নিজ গ্রামের মানুষদের সাথে কৌশল বিনিময় করেন জামায়াতের আমির। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ভবিষ্যতের রাজনীতিতে মিটিং মিছিল নয়, জনসেবা দিয়েই এগিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেছেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ঈদের দিন বগুড়ায় শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, উন্নত বিশ্বে যেমন রাজনৈতিক সংস্কৃতি বদলেছে, ঠিক তেমনটাই চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমরা বিএনপি পরিবার গঠন হয়েছে। এদিন বগুড়া শহরের বেজোড়া এলাকায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা আবু ইউসুফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে সহায়তা দেন আতিকুর রহমান রুমন। পরে শহীদ ফুরকান, কমরউদ্দিন ও মাহফুজুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবীদ্বারে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে হবে। সর্বাঙ্গীন অবস্থায় আমরা যেন আল্লাহর মুখাপেক্ষি সবসময় থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে আমরা সবাই অবিচল থাকবো। নির্বাচনের আগে জুলাই সনদ এবং মার্চের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিজ গ্রামে ঈদের নামাজ শেষে তিনি আরও বলেন, দেশের স্বার্থে ও সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার মার্চের মধ্যে শেষ করতে হবে। মৌলিক যে সংস্কারগুলো প্রয়োজন, দুইটা সংস্কার, এক হচ্ছে পুরো দেশের স্বার্থে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, আরেকটা হচ্ছে একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এইটার নির্বাচন কেন্দ্রিক আরেকটা সংস্কার প্রয়োজন। আমরা প্রত্যাশা করি যে মার্চের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন হবে। ঈদের দিন সকাল থেকে সারাদিনের ক্লান্তি শেষে রাজধানীবাসী ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এমনই চিত্রের দেখা মিলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত 6টি বাংলা সিনেমা দেখার জন্য দর্শকের ভিড় চোখে পড়ার মতো।
তাণ্ডব, ইনসাফ, টগর উৎসব, এশা মার্ডার, নীল চক্র প্রতিটি চলচ্চিত্রই নিজস্বতায় হল দখল করে রেখেছে। তবে জনপ্রিয়তার শীর্ষে আছে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা। হাউসফুল হওয়ায় টিকিট না পেয়ে হতাশ হয়েও ফিরে গেছেন অনেকে। সাকিব খানের তাণ্ডব মুভি দেখতে আসছি। সাকিব খানের মুভি কেন যেন একটা টানে আর কি আমাদেরকে, তো তার ফেস ভ্যালুটা আমাদের কাছে অনেক কিছু। কারণ কোরবানি ঈদের সময় জানেন আপনারা, ঈদের দিনটা সকালবেলা সবাই ব্যস্ত থাকে কোরবানি নিয়ে। সো স্টার সিনেপ্লেক্সে এই বসুন্ধরা শাখার প্রথম শো ছিল 4:20-এ, সেই শোটা আমরা দেখলাম। আজকে সকাল থেকে যেই সারা বাংলাদেশে যে কটা শো চলছে সবকটা শোই হাউসফুল ছিল এবং দর্শক খুব এনজয় করছে। সিনেমা দেখে বের হইলাম, বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন, মানুষ হল ভেঙে ফেলতেছিল। তা আমরা আপনাদেরকে বলবো আপনারাও সিনেমাটা দেখেন। এত চাহিদা, কালকে টিকিট ছাড়া 1 ঘন্টার মধ্যে আজকে সব টিকিট শেষ, এবং কালকেরও নাকি টিকিট শেষ, পরের দিনও টিকিট শেষ। তো শো না বাড়ালে আসলে অডিয়েন্সরা সিনেমা দেখতে পারবে না। বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন নারীসহ অন্তত অর্ধশতাধিক। সন্ধ্যায় মোল্লাহাটের সিংগাতি গ্রামে এর সংঘর্ষ হয়। আহতরা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জেরে সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী নিহত হন। নারীসহ আহত হয় অর্ধশতাধিক। গুরুতর আহত 30 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের সাথে ঈদ উদযাপন করতে গিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা ফাহমিদুলরা। ইসা ফয়সাল জানিয়েছেন, পরিবারকে মিস করছেন, সিঙ্গাপুরকে হারিয়েই করতে চান ঈদ উদযাপন। আর কাছে পেয়ে হামজাকে হবিগঞ্জ থেকে এমপি নির্বাচনের প্রস্তাব করলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা তারকা ভক্তকে বলেন ফুটবল ফার্স্ট। প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের সাথে ঈদগাহের পথে হামজা চৌধুরী ফাহমিদুলরা হাঁটা পথেই গেলেন কাছের শাহবাগ জামে মসজিদে। পথে পড়েছেন ভক্তের মধুর আবদারের সামনে। জামাতের সময় হয়ে আসলেও নাছোড়বান্দা ভক্ত সই নিয়েই ছেড়েছেন। হামজাও আবদার মিটিয়েছেন হাসি মুখে। বাবা মা চেয়েছিলেন হবিগঞ্জে গিয়ে পরিবারের সাথে ঈদ পালন করবে হামজা, কিন্তু দলের সাথে ঈদ উদযাপনে ক্যাম্পেই থেকে গেছেন হামজা চৌধুরী। ঈদগাহে হামজাকে ঘিরে মানুষের জটলায় একজন রসিকতা করে বললেন হবিগঞ্জ থেকে এমপি পদে দাঁড়িয়ে যেতে। হামজা জানিয়েছেন, ফুটবলই প্রথম। তো আমাদের সাথে একজন ছিল পুলিশ প্রশাসন, তারা বলছে ভাই আপনারা উনি এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাক, হ্যাঁ এমপি ইলেকশন করুক হবিগঞ্জ থেকে। আমি বললাম যে স্পোর্টসম্যান সে এখানে আসছে, হ্যাঁ আপনারা এখানে ওই হবিগঞ্জ এমপি ইলেকশন এগুলোকে বাদ দিয়ে আমাদের ফার্স্ট সিঙ্গাপুরের ম্যাচটা জিতার জন্য করেন। তো হামজা বলছে ফার্স্ট উইন। শুধুমাত্র হামজা চৌধুরীকে দেখতে, ছবি তুলতে ঈদের দিনেও ভোর 4টায় এসে অপেক্ষা করেছেন কিছু ক্ষুদে ভক্ত। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আমরা ভোর 4টার দিকে যে এখান থেকে ডাকাডাকি করছি অনেক, হামজা ভাই, ফাহমিদুল ভাই, হ্যাঁ হামজা ভাইয়ের সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে। এই যে সিগনেচার আমার সাথে ফাহমিদুলের কথা হয়েছে, আমি ওকে বলেছি ইউ প্লে রিয়েলি ওয়েল, ও লাইক দিয়েছে আমাকে। হ্যাঁ এবার প্রচুর স্পেশাল, এবার আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। দেশে দেশের বাইরে অনেকবার পরিবার ছাড়া ঈদ পালন করেছেন জাতীয় দলের ফুটবলাররা। পরিবার ছাড়া ঈদ উদযাপন কষ্টের হলেও এবারের ঈদটা ফুটবলারদের কাছে একটু স্পেশাল। তাই তো সিঙ্গাপুরকে হারিয়েই ঈদ উদযাপনটা করতে চান ইসা ফয়সাল, সুমন রেজারা। একটু খারাপ লাগতেছে আসলে, উইদাউট ফ্যামিলির বাইরে আছি আর কি। এটাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। আসলে ঈদ সবসময় খুশির আনন্দের হয়। সো আমরা জাতীয় দলের সব প্লেয়ার একসাথে ছিলাম, নামাজ পড়েছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, আমাদের জন্য দোয়া চেয়েছি আল্লাহর কাছে যাতে সিঙ্গাপুর ম্যাচটা আমরা জিততে পারি। প্যালেস্টাইনের জন্য দোয়া হয়েছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলাররা। 10 তারিখ আরও একটা আনন্দ উদযাপনের উপলক্ষ এনে দিতে চান ফুটবল সমর্থকদের জন্য। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।